স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছে পুরো সংবাদে। দেশে গেল এক সপ্তাহে কমতির দিকে করোনায় মৃত্যু সংখ্যা, আক্রান্তের হারও নেমেছে 10%। বিশেষজ্ঞরা বলছেন করোনার নাগাল টানতে বিধিনিষেধের মধ্য দিয়েই এগোতে হবে বাংলাদেশকে। স্বাস্থ্যবিধি মানাতে কঠোর হওয়ার পাশাপাশি টিকা উৎপাদনের তাগিদ তাদের। প্লাবন রহমানের প্রতিবেদন। গত 16 এপ্রিল করোনায় দেশে প্রথমবারের মতো 100 ছাড়ায় মৃত্যু। এরপর 19 এপ্রিল একদিনে সর্বোচ্চ 112 জনের মৃত্যু দেখে বাংলাদেশ। এরপর দিনে 100-র নিচেই ঘুরপাক খেয়েছে এ সংখ্যা, যদিও 25 এপ্রিল আবার মৃত্যু 101 জনের। এরপর থেকেই কমতির দিকে মৃত্যু 30 এপ্রিল, যা নেমেছে 57 জনে। বেশ কমেছে আক্রান্তের হারও। 9 এপ্রিল যেখানে পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত ছিল 24%, কমতে কমতে তা এখন 10%-এর আশেপাশে। 29 এপ্রিল শনাক্তের হার নামে 9%-এর ঘরে। আসলে লকডাউনটা আমাদের কাজ করছে। 5 তারিখ থেকে যে লকডাউনটা চলছে, ধরতে গেলে এইটা মূল আমাদের নিয়ামক যে আমাদের সংক্রমণটা ঊর্ধ্বমুখিতা থেকে নিম্নমুখিতায় চলে আসছে এবং মৃত্যুও কমবে আনুপাতিক হারে। পুরো এপ্রিল মাস জুড়েই একরকম কঠোর বিধিনিষেধে চলেছে দেশ, যা প্রভাব ফেলতে পেরেছে করোনায় মৃত্যু সংক্রমণে। হাসপাতালেও কমেছে রোগীর চাপ। বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এখন স্বাস্থ্যবিধি মানা আর টিকা উৎপাদনে যেতে হবে বাংলাদেশকে। ভ্যাকসিন কিন্তু একটি বৈজ্ঞানিক বিষয় না, এটা সবসময় মনে রাখা ভালো। এটি কূটনৈতিক রাজনৈতিক হাতিয়ার এবং এবারও পৃথিবীকে আসলে দুই ভাগে ভাগ করে দিচ্ছে ভ্যাকসিন। এবং আপনারা নিশ্চিত থাকেন, আমি আজকে অন রেকর্ড বলে যাই, আজ থেকে 2-3 বছর উনি বলেছেন 2-3 বছর পরেও পৃথিবীতে 300 কোটি লোক থাকবে যারা ভ্যাকসিন পাবে না। বাংলাদেশের চ্যালেঞ্জ আছে, কিন্তু বাংলাদেশ অত্যন্ত দ্রুততার সাথে একটা সমাধানের দিকে গেছে। এটা যদি ঠিকমতো কাজ হয় তাহলে আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না। বাট এট দ্য সেম টাইম নিজের দেশে ভ্যাকসিন তৈরি করা শুরু করতে হবে। প্রতিবেশী ভারতে এখন প্রতিদিন করোনা শনাক্ত হচ্ছে 3 লাখের উপরে, দিনে মারা যাচ্ছে 3000-এরও বেশি মানুষ। এজন্য এখনই সতর্ক না হলে বাংলাদেশের অবস্থাও প্রতিবেশী দেশটির মতো হতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। করোনার ভয়াবহ প্রকোপে ক্রমেই যেন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে ভারত। প্রতিদিনই রোগী শনাক্তের রেকর্ড করছে দেশটি। লাগাম টানা যাচ্ছে না মৃত্যুতেও। গেল দিনও দেশটিতে 4 লক্ষাধিক মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন 3500-এর বেশি। এই পরিস্থিতিতে মোদী সরকারের কাছে সাহায্যের বার্তা পাঠিয়েছে চীন। সহায়তায় প্রস্তুত জাতিসংঘ। তবে আপাতত ভারতীয়দের জন্য যুক্তরাষ্ট্র দরজা বন্ধের কথা জানিয়েছে ওয়াশিংটন। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। ভারতের বাতাসে এখন শুধু লাশের গন্ধ। হাসপাতালগুলোর সামনে সারি সারি মরদেহ, পাশে স্বজনহারাদের করুণ আর্তনাদ। এই চিত্র চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। সবখানেই এখন শুধু অক্সিজেনের জন্য করুণ আর্তি। তবু মিলছে না প্রাণ রক্ষার জন্য সামান্য অক্সিজেন। তাই তো আরো দীর্ঘ হচ্ছে দৈনিক মৃত্যুর তালিকা। এখানে অনিয়মের আখড়া দেখছি আমি। অক্সিজেন সিলিন্ডার দেবার কথা বলেও ওরা আর দেয়নি। আমার বাবা শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ল। এই ক্ষতির কোনো সান্ত্বনা হয় না। আমার মেয়েটা একা হয়ে গেল। হাসপাতালগুলোতে কোভিড রোগীদের জন্য পর্যাপ্ত শয্যার অভাব, অপ্রতুল ভেন্টিলেশন ব্যবস্থা, অক্সিজেন ঘাটতির এমন চিত্র এখন দিল্লি সহ সব রাজ্যেই। তাই পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীকে বিশেষ আর্থিক ক্ষমতা দিয়েছে সরকার। দিল্লি লকডাউনের সীমা বাড়ানো হয়েছে 3 মে পর্যন্ত। কেন্দ্রের সঙ্গে সহযোগিতার জন্য দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। আর দ্রুত সৎকার নিশ্চিতে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে নামানো হচ্ছে লোকবল। এছাড়াও ভারতের লাগামহীন সংক্রমণের জেরে 31 মে পর্যন্ত বন্ধ করা হয়েছে আন্তর্জাতিক বিমান চলাচল। শনিবার থেকে দেশ জুড়ে শুরু হয়েছে 3য় পর্যায়ে 18 বছরের বেশি বয়সীদের টিকাকরণ।
তবে দেরিতে হলেও করোনায় বিপর্যস্ত ভারতকে সহায়তার হাত বাড়িয়েছে শি জিনপিং সরকার। সাহায্যের জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছে জাতিসংঘ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগে ভারতীয়দের আপাতত যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আসমাতুলি, নিউজ 24। ভারতের গুজরাটের একটি হাসপাতাল অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে চিকিৎসাধীন 18 করোনা রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে হাসপাতালের করোনা ইউনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো হাসপাতালে। ফায়ার সার্ভিসের কর্মীরা রাতভর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 4তলা বিশিষ্ট ওয়েলফেয়ার হাসপাতালটিতে কমপক্ষে 50 জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে ঘটনাস্থলেই মারা যায় 12 জন। বিশ্বজুড়ে করোনার সংক্রমণ বাড়ছে। গেল 24 ঘন্টায় আরো 8,73,000 সংক্রমিত এবং 14,300 প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট সংক্রমণ 15 কোটি 20 লাখ ছাড়িয়েছে। মোট মৃত্যু গড়িয়েছে 31,93,000-এ। মহামারী এই ভাইরাসটিতে সবচেয়ে বিপর্যস্ত ভারত। এরপরেই করোনায় নাকাল ব্রাজিল। দেশটিতে গেল দিনও প্রায় 3,000 মৃত্যু ও 73,000 রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের 60,000-এর আক্রান্ত এবং 784 জনের প্রাণ গেছে। দক্ষিণ এশিয়ার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সিঙ্গাপুর। তবে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 12,92,00,000-এর বেশি কোভিড রোগী। আজ মহান মে দিবস। অধিকার আদায়ে 100 বছরের সংগ্রামেও বঞ্চিত শ্রমজীবীরা। বৈশ্বিক মহামারীতে শ্রমিকের সেই বঞ্চনা যেন আরো প্রকট হয়ে উঠেছে। দেশে দেশে লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ শ্রমিক। বাংলাদেশেও বাড়ছে বেকারের সংখ্যা। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা বলেছেন, করোনার ভয়াল পরিস্থিতি মোকাবেলায় সরকার শ্রমজীবী মানুষের পাশে আছে। বিস্তারিত ফখরুল ইসলামের প্রতিবেদনে। নাজমা সোনিয়াদের হাতে বোনা এই জামদানি শাড়ি মানভেদে বাজারে বিক্রি 15 থেকে 50,000 টাকা। নিজের তাঁত, নিজের শ্রমে তাদের ভাগ্যে জোটে মোটে 4.5 থেকে 6,000 টাকা। এখানেও মধ্যস্বত্বভোগীদের জাতাকলে ন্যায্যতা বঞ্চিত শ্রম। আমরা মাই যে হেই ভাই 4,500 আমি পয়সা আছে আমগো অধিকার কেরাই দিব। আমগো এর দূরে অধিকার গরিব মানুষ খালি কাম করবো আর খামো। জামদানির কাজ করি 15 বছর ধরে, মাসে 4,500 টাকা পাই। রূপগঞ্জ জামদানি পল্লীর সব শ্রমিকের গল্পই সালমা সোনিয়াদের রূপান্তর। জামদানি শ্রমিক রুবেলের জীবনে মহামারীর প্রভাব যেন আরো বেশি স্পষ্ট। করোনা আসলো, লকডাউন দিল, তা ওইখান থেকে আমরা যে ক্ষতির মুখোমুখি হয়েছি, এই ক্ষতির টেনে বাকি আরো 2-3 বছরে, 1 বছরের এই লকডাউনে উঠতে পারবো কিনা সন্দেহ। অর্থনীতির চালিকা শক্তি এই শ্রমিকরা ন্যায্য মজুরির দাবিতে এখনো সোচ্চার। একই সঙ্গে ভাইরাসের থাবায় আরো বিপর্যস্ত করে তুলেছে তাদের জীবন। তাই বিশ্লেষকরা বলছেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা গেলে মাথা তুলে দাঁড়াবে দেশের অর্থনীতি। করোনায় অচল পৃথিবীতে সচল নেই শিল্প শ্রমিকের জীবন। লকডাউন আর নানা বিধিনিষেধে প্রাপ্ত মজুরিটুকুও মেলা দায়। শ্রমের তুলনায় আমরা প্রকৃত মজুরি পাই না। অধিকার শুধু খাতার মধ্যেই মনে লেখা থাকে বাংলাদেশ, এর বাইরে অধিকারের সরটাও মনে কোনো শ্রমিকে আজও পর্যন্ত কইতে পারতো না যে পাইছে। মহামারীতে ভীষণ বিপাকে খেটে খাওয়া মানুষ। নিত্যদিনের কাজ যেমন নেই, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে ছাঁটাইও। এমন ভয়াবহ বিপর্যয়ে শ্রমিকের বঞ্চনা আরও প্রকট হচ্ছে বলে মত অর্থনীতিবিদদের। বেশিরভাগ শ্রমিকরাই এখানে তাদের কোনো অধিকার নেই। কাজ করলে বেতন বা মজুরি পায়, কাজ না করলে কিছুই পায় না। 2 বছর পার হয়ে গেল, মানে 2টো মে দিবস পার হয়ে গেল, কিন্তু শ্রমিকদের যে বঞ্চনা সেটা কিন্তু প্রকটতর হচ্ছে। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে কাজের 8 ঘন্টার দাবিতে পথে নামেন শ্রমিকরা। দাবি পূরণে সে আন্দোলনে বুকের রক্ত ঝরে শ্রমিকদের, যার বিনিময়ে বিশ্বজুড়ে মেলে দৈনিক 8 ঘন্টা কাজের স্বীকৃতি। সেই থেকে প্রতি বছর 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করে আসছে বিশ্ব। 2 বছর ধরে চলা মহামারীর এই কঠিন প্রেক্ষাপটে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর আশঙ্কা, মহামারীতে সৃষ্ট অর্থনৈতিক সংকটে ঝুঁকিতে পড়বে বিশ্বের প্রায় 160 কোটি শ্রমিকের জীবন।
এজন্য এমন দুর্দিনে সরকারের পাশাপাশি অন্যান্যদেরও পাশে থাকার তাগিদ অর্থনীতিবিদদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়াতে এবার নতুন পথে হাঁটছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কোনো ব্যাংকে পাবলিক মার্কেটে তালিকাভুক্ত হতে হলে আগে 200 কোটি টাকা বিনিয়োগ করতে হবে পুঁজিবাজারে। শুধু তাই নয়, ইতিমধ্যে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়াতেও কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা। বিশেষজ্ঞরা বলছেন, এটি বাস্তবায়ন হলে তারল্য সংকট কেটে যাবে পুঁজিবাজারে। সুলতান আহমেদের প্রতিবেদন। আর্থিক খাতের সাথে সরাসরি সম্পৃক্ত পুঁজিবাজার। শক্তিশালী পুঁজিবাজার গড়ে তুলতে বিশ্বব্যাপী ভূমিকা রাখতে দেখা যায় ব্যাংক খাতকে। তবে 2010 সালের বড় পতনের পর পুঁজিবাজারে বিনিয়োগ করতে অনেকটাই অনাগ্রহী ব্যাংকগুলো। অর্থ মন্ত্রণালয়ে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের পরও বেঁধে দেয়া 200 কোটি টাকা করে বিনিয়োগ করেনি বেশিরভাগ ব্যাংক। হিসেব বলছে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 25টি ব্যাংকের পুঁজিবাজারে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে 4000 কোটি টাকার কিছুটা বেশি। আমরা জানি অনেক তফসিলি ব্যাংকে তারল্য আছে এবং এখানে বাংলাদেশ ব্যাংক একটা সুবিধা দিয়েছে। আমি আহ্বান জানাবো ব্যাংকগুলোকে তারা যেন আমাদের এই পুঁজিবাজারে তাদের যে বিনিয়োগ করার কথা সেটা তারা যেন করেন। শুধু তাই নয়, দেশের মোট 61টি তফসিলি ব্যাংকের মধ্যে 31টি এখন পুঁজিবাজারে তালিকাভুক্ত। 12 বছর পর সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে এনআরবিসি ব্যাংক। এরই মধ্যে নতুন প্রজন্মের কয়েকটি ব্যাংকও অপেক্ষা করছে তালিকাভুক্ত হতে। তবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, তালিকাভুক্ত হওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত 200 কোটি টাকা ন্যূনতম বিনিয়োগ থাকতে হবে পুঁজিবাজারে। বাংলা ব্যাংকের নির্দেশনা এবং এটাকে সংযুক্ত করতে চাই আমরা। তারা এই 200 কোটি টাকা যেন মার্কেটে দিয়ে তারপরে আসে। যারা অলরেডি হয়ে গেছে আজ থেকে 5, 7, 10, 25 বছর আগে, তাদেরকে আমরা মনিটর করছি। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকগুলোকে পুঁজিবাজারমুখী করতে এটি ভালো উদ্যোগ। যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করছে যে মিনিমাম 200 কোটি টাকা ইনভেস্টমেন্ট তাদেরকে অবশ্যই ক্যাপিটাল মার্কেটে থাকতে হবে। এতে যেটা হবে যে ক্যাপিটাল মার্কেটে যে লিকুইডিটি ক্রাঞ্চ যেটা আছে সেই লিকুইডিটি ক্রাঞ্চটা কিন্তু থাকবে না। ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট কিন্তু অনেক বাড়বে। এদিকে লকডাউনেও ইতিবাচক দেশের পুঁজিবাজার। গেল 1 মাসের ব্যবধানে ডিএসসিতে বাজার মূলধন বেড়েছে প্রায় 12,000 কোটি টাকা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। ঢিলেঢালা লকডাউনে শপিং মল খোলা রয়েছে। এর মধ্যে ঈদের সময় ঘনিয়ে আসায় রাজপথেও বাড়ছে ভিড়। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে গাবতলী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। শাকিল, যে লকডাউন দেওয়া হচ্ছে অর্থাৎ কঠোর বিধিনিষেধ, আদৌ কি সেগুলো মানছে মানুষ? রাজপথে ভিড় কেমন দেখছেন? আজকে সকাল যেহেতু শনিবার, সুতরাং অনেক অফিসগুলোই বন্ধ, ফলে যানবাহন খুব একটা আজকে চলাচল করছে না। অর্থাৎ গত কয়েকদিন যে পরিমাণ যানবাহন চলাচল করছে আজকে তার তুলনায় খানিকটা কম। তবে আমি এখন গাবতলী বাস টার্মিনাল রয়েছি। আপনি জানেন প্রায় 1 মাস হয়ে গেল এই গণপরিবহন বন্ধ রয়েছে দূরপাল্লার। ফলে এই সেক্টরের, পরিবহন সেক্টরে যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু অনেকাংশে আসলে যদি বলি মানবতার জীবনযাপনই করছেন। কারণ আপনি জানেন যে এই সময়টুকু যদি তারা যেহেতু দিনে দিনে তারা আয় করেন এবং সে আয় বন্ধ হয়ে গেছে, ফলে তাদেরকে বেশিরভাগ সময় আসলে আর্থিক সংকটে পড়তে হয়েছে। এবং বলা হচ্ছে যে এই সময়টুকু তারা মালিকদের কাছ থেকে যে টাকা পাচ্ছেন সেই টাকা দিয়ে হয়তো তারা নিজেরা চলতে পারছেন। বলা হচ্ছে 3 বেলার জায়গায় 1 বেলা তারা খাচ্ছেন, কিন্তু পরিবারকে যে সামলানোর বা পরিবারের যে দায়িত্ব, সেই দায়িত্ব আসলে তারা ঠিকঠাকভাবে পালন করতে পারছেন না। আপনি দেখছেন যে সব যানবাহন, মানে দূরপাল্লার সব গাড়ি কিন্তু গত প্রায় 1 মাস ধরে টার্মিনালগুলোতে পড়ে আছে। এবং এই পরিবহনের সাথে জানেন যে কয়েক হাজার মানুষ জড়িত এবং এই 1 মাস তাদের আসলে কোনো আয় নাই। এবং বেশ কিছু মালিকরা তাদের শ্রমিকদেরকে দিনে এক বেলা খাবার দিলেও আসলে সেই অর্থ দিয়ে বাস্তবতা হচ্ছে, সেই অর্থ দিয়ে আসলে তাদের সংসার কোনোভাবে চালানো সম্ভব নয়। সামনে রমজান মাস, ফলে তারা বলছেন যে রমজানের আগ মুহূর্তে তাদের যদি এই পরিবহন খুলে দেওয়া হয়, হয়তোবা ঈদ উপলক্ষে তাদের পরিবার পরিজন নিয়ে তারা খানিকটা একটু ভালো থাকতে পারবেন। সেক্ষেত্রে তারা বারবারই বলছেন যে 1 সিট ফাঁকা রেখে যে পদ্ধতি চালু হয়েছে যে করোনা প্রকোপের কারণে, সেই সিস্টেম বা সেই পদ্ধতি যেন আবার চালু করা হয়। অর্থাৎ রমজানের আগে, ঈদের আগ মুহূর্তে
দূরপাল্লা বাস যেন ছেড়ে দেওয়া হয় এবং সেখানে যেন তারা ফাঁকা রেখে তারা চলাচল করেন এবং সেই জন্যই তারা বারবারই আবেদন করছেন, বলছেন যে এই সময়টুকুতে তাদের এই ঈদের উপলক্ষে তাদের পরিবার পরিজন নিয়ে তারা যেন একটু ভালো থাকতে চান এবং সেই ভালো থাকার জন্যই মূলত এই গণপরিবহন যেন চালু করার জন্য সরকার যেন তাদের দাবি মেনে নেয়, সেই আহ্বানই তারা বারবার বলছেন। আজকে যেহেতু শ্রমিক দিবস, সেই শ্রমিক দিবস উপলক্ষে আসে তারা বারবারই শ্রমিকের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তাবাসসুম। শাকিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাবতলী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফিন শাকিল। নিউজ 24 দুপুর 12টার সংবাদে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত, দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। এবার সারার সৌজন্যে ঈদ বাজারের খবর। দর্শক, ঈদ বাজারের খবর জানাতে চাঁদনী চক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা কাউসার। ফাতেমা, চাঁদনী চকে ঈদের কেনাকাটা কতটুকু জমে উঠেছে, ক্রেতা সমাগম কেমন আছে, এছাড়া ক্রেতা বিক্রেতারাই বা কি বলছেন ঈদের বাজার সম্পর্কে? আর তাবাসসুম, আজকে জানেন যে রমজানের 18তম রমজান চলছে এবং ঈদের আর বাকি 12 দিন। সেজন্য আসলে এখানে এসে যেমনটি দেখছে যে জমজমাটি বলতে পারি, আমি ক্যামেরার চোখে আপনাকে একটু দেখাতে চাই কি পরিমাণ জমজমাট হয়েছে। এই আপনি জানেন যে নিউ মার্কেট, গাউসিয়া, চাঁদনী চক এই এরিয়াগুলোতে আসলে যেহেতু মানুষের সমাগম সবসময় একটু বেশি থাকে, তো আজকে এখানে এসে যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে মানুষের সমাগম বেড়েছে। 10টা থেকে যখন মার্কেট খুলে দেওয়া হয় তারপরই আমরা এখানে দোকানগুলোতে দেখছি যে মানুষ এসে ঈদের কেনাকাটা সারছেন। তারা বলছিলেন যেহেতু ঈদের আর বেশি সময় নেই, তারা এই সময়টাতে আসলে পরিবারের সদস্যদেরকে নিয়ে ঈদের কেনাকাটা করে ফেলতে চাচ্ছেন। আর স্বাস্থ্যবিধি আসলে সবাই মানার চেষ্টা করছেন, তবে এখানে যে সামাজিক দূরত্বটা মানার কথা বলা হয় সেটি আসলে মানা হচ্ছে না, তবে মাস্ক সবাই পরার চেষ্টা করছেন। এবং এখানে আপনি দোকানগুলোতেই দেখতে পাচ্ছেন যে আমি এখন যে এখানে রয়েছে একটি 3 পিসের দোকান এবং এখানে মানুষের সবাই সবার চেষ্টা করছেন সবার মতো করে কেনাকাটা করতে। আপনি একটু জানতে চাই ঈদের কেনাকাটা করতে আসছেন? আসলে এখানে 3 পিসের দোকান এটি এবং সবাই ঈদের জন্য কিনছেন, বলছেন যে কিছু না কিছু হলে পরিবারের সদস্যদের জন্য ঈদে কেনাকাটা করতে হয় এবং সেই কেনাকাটার জন্য আসলে সবাই আসেন। তবে স্বাস্থ্যবিধির কথা বারবারই এখানে কর্তৃপক্ষ বলছেন যে সবাই যেন স্বাস্থ্যবিধি মানেন, তবে মাস্ক সবাই পরছেন। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সামাজিক দূরত্ব যেটি সেটি আসলে সেই অর্থে মানা হচ্ছে না। তবে কেনাকাটা একেবারে জমজমাট, একটু আমি একজন একটু আপনার কাছে জানতে চাই, ঈদের কেনাকাটা করতে এসেছেন নিশ্চয়ই? হ্যাঁ। কেনাকাটা শেষ? না, মাত্র আসলাম। কেমন কালেকশন, কেমন এবার? মোটামুটি। তাবাসসুম উনি যেমনটি বলছিল যে ঈদের কেনাকাটা করতে এসেছেন এবং আমরা এখানে চাঁদনী চক, গাউসিয়া এবং নিউ মার্কেট এবং ঢাকা, তার আগেও আমরা দেখেছেন যে ঢাকার বেশ কয়েকটি মার্কেট থেকে আমরা সর্বশেষ খবর জানানোর চেষ্টা করেছি। যেহেতু রমজান, বিকেলের দিকে সবার ইফতারের এক ধরনের আয়োজন করতে হয়, সেজন্য আসলে সবাই সকাল থেকে কেনাকাটার পর্বটা আসলে সেরে ফেলতে চান। তো তাবাসসুম, এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ খবর। ফাতেমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদের বাজারের খবর জানাতে চাঁদনী চক থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফাতেমা কাউসার। করোনার ভয়াবহতার মধ্যেও চট্টগ্রামে ঈদ মার্কেটে উপচে পড়া ভিড় ক্রেতাদের। স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই, ফুটপাতেও জমেছে ঈদ বাজার। ক্রেতাদের রুচির সঙ্গে মানিয়ে দেশীয় বুটিক্স হাউসগুলো ঈদকে সামনে রেখে বুনন ও নকশায় এনেছে নতুনত্ব ও আধুনিকতা। তবে ক্রেতারা বলছেন পছন্দের পোশাক মার্কেটে থাকলেও দাম বেশি হওয়ায় হতাশ তারা। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদন। ঈদের নতুন পোশাকের সন্ধানে করোনা ভাইরাসের ভয়াবহতার মধ্যেও থেমে নেই কেনাকাটা। চট্টগ্রামের জহুর হকাস মার্কেট ও রিয়াজউদ্দিন বাজারের মার্কেটে সবচেয়ে বেশি ক্রেতাদের ভিড়। বেচা বিক্রি বেড়ে যাওয়ায় খুশি বিক্রেতারা। বেচা বিক্রি হ্যাঁ আলহামদুলিল্লাহ বেশি বাড়ে নাই, বাট মিডিয়াম রেঞ্জে বেচে কিনা হচ্ছে আমাদের। এখানে কাস্টমার আসলে তেমন একটা খুঁজে না, এখানে কাস্টমার হলো যেটা পছন্দ হচ্ছে সেটাই নিচ্ছে। এখন কারো পছন্দ দেশিটা আর কারো বিদেশিটা পছন্দ হলো ওইটাই নিচ্ছে।
বিদেশি পোশাকের পাশাপাশি দেশীয় পোশাকের প্রতি ক্রেতাদের আকর্ষণ থাকলেও দাম বেশি হওয়ায় হতাশ তারা। অন্যদিকে মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ ক্রেতাদের। পছন্দের পোশাক তো আছে, কিন্তু দাম আছে, দামের জন্য নিতেও পারতেছি না এরকম। কিছু দোকানে মানলেও কিন্তু সব দোকানে ওরা স্বাস্থ্যবিধির ইয়েটা রাখে না, যেমন হ্যান্ড স্যানিটাইজার এগুলো ওরা রাখে না এখানে। বিদেশি এগুলো পছন্দ হয়, ভালো লাগে আমাদের, কিন্তু প্রাইস বেশি। প্রাইস তো অনেক যাচ্ছে, যেটা মূল্য সেটা তো নিতে চাচ্ছে না, ওরা তার বেশি বলতেছে। স্বাস্থ্যবিধি না মানায় করোনার প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। যেভাবে গাদাগাদি করে ঘাসাঘাসি করে তারা সবাই যে মার্কেটিং করছে, এতে কিন্তু আমরা একটা মহাবিপদ কিন্তু তৃতীয় ঢেউয়ের কিন্তু আশঙ্কা করছি। জনপ্রিয় বিভিন্ন টিভি সিরিয়াল ও সিনেমার নামে জমকালো পোশাক এসেছে বাজারে। আর শাড়ির মধ্যে জামদানি, রাংখার, হায়দ্রাবাদি ফ্যাশন, শিফন, জর্জেট ও কাতানের চাহিদা রয়েছে। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। দেশে কৃষিতে আধুনিকতার আলো ছড়িয়ে আসছে নওগাঁর শাহ কৃষি তথ্য পাঠাগার। আর কৃষি বিলুপ্তির হাতিয়ারগুলোকে রক্ষার জন্য ব্যক্তি উদ্যোগে পাঠাগারের পাশাপাশি গড়ে তোলা হয়েছে কৃষি জাদুঘর, যেখানে স্থান পেয়েছে কৃষিক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতিগুলো। নওগাঁর মান্দার কালীগ্রামে রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক জাহাঙ্গীর আলম শাহ নিজ চেষ্টায় কৃষি পাঠাগার ও জাদুঘরটি তৈরি করেছেন। 3 বিঘা জমির উপর নির্মিত কৃষি পাঠাগারে রোপণ করা হয়েছে প্রায় 2 শতাধিক বিভিন্ন ঔষধি ও 120 প্রজাতির ফলজ গাছ। বাবুল আক্তার রানার তথ্য ছবি দিয়ে ডেস্ক রিপোর্ট। নওগাঁর মান্দার কালীগ্রামের বাসিন্দা রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক জাহাঙ্গীর আলম শাহ জানান, কৃষকের সন্তান হওয়ার কারণে ছোটবেলা থেকেই কৃষির প্রতি আলাদা দুর্বলতা রয়েছে তার। তাই তো মনের অজান্তেই নওগাঁয় নিজ বাড়িতে গড়ে তুলেছেন কৃষি পাঠাগার আর কৃষি জাদুঘর। চাষবাস বিষয়ে অনেকে অনেক বিষয় জানে, কিন্তু কৃষির যে জ্ঞানের গ্যাপ ছিল, এই লাইব্রেরিটি তৈরি করার পর দেখেছি যে কৃষির জ্ঞানের গ্যাপটা অনেকটা পূরণ হয়েছে এলাকার। কৃষকদের আধুনিকতার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে 2008 সালে প্রতিষ্ঠা করেন শাহ কৃষি তথ্য পাঠাগার, যেখানে রয়েছে কৃষি বিষয়ের উপর বিভিন্ন ধরনের সংরক্ষিত বই, যা পড়ে শিক্ষিত কৃষকরা তাদের সমস্যার সমাধান পেতে পারেন। আর জাদুঘরে সংরক্ষিত আছে নাঙল, জোয়াল, মই, গরুর গাড়ি, গরুর গোমাই, মাথাল, ঢেকি, কাস্তে সহ কৃষি যন্ত্রপাতি। পাঠাগারটাতে এসে যেটা দেখতে পেলাম যে বাংলাদেশে আমার জানা মতে এরকম এত তথ্য এবং এখানকার যে কৃষির যে এত উপকরণ, এটা আর কোথাও আছে বলে আমার কাছে মনে হয় না। মাঝে মধ্যে আসি এখানে এই কারণেই যে যেহেতু আমার পেশা কৃষি কাজ করি, এখান থেকে আমি অনেক কিছু অর্জন করেছি। শুধু কৃষি পাঠাগার আর জাদুঘরই নয়, এ অঞ্চলের শিশুদের মাঝে বিনামূল্যে পাঠদানের পাশাপাশি কৃষি জ্ঞান ছড়ানোর কাজও করছেন সাদা মনের জাহাঙ্গীর আলম শাহ। ব্যক্তি জীবনে অর্জন করেছেন বঙ্গবন্ধু কৃষি পদক, প্রধানমন্ত্রী কৃষি পদক সহ চলতি বছর পেয়েছেন এসিআই দৃপ্ত কৃষি অ্যাওয়ার্ডও। শুধু কৃষি বিষয়ে বই না, 70টা গ্যালারি আছে, বিভিন্ন ধরনের বই আছে এখানে। তো বেশিরভাগ লোক এখানে আসে কৃষি বিষয়ে জ্ঞান অর্জনের জন্য। কৃষির বিভিন্ন ধরনের উপকরণ যেগুলো হারিয়ে গেছে সেগুলো এখানে সংরক্ষণ করেছেন, যা এখনকার ছেলে মেয়ে কখনোই দেখে নাই, সেই জিনিসগুলো আমরা দেখতেছি এবং খুব ভালো লাগতেছে। জাহাঙ্গীর আলমের 3 বিঘা জমির উপর নির্মিত কৃষি পাঠাগারে রোপণ করা হয়েছে প্রায় 2 শতাধিক বিভিন্ন ঔষধি ও 120 প্রজাতির ফলদ গাছ। কৃষি উৎপাদনের ক্ষেত্রে শাহ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘরটি বড় ভূমিকা রাখবে বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। আমরা তার সফলতা কামনা করি এবং তার এই যে উদ্যোগ আরো বেশি, উনি এই জিনিসটা আরো বেশি আকারে করবেন, তাহলে আরো বেশি লোকজন উপকৃত হবে এবং কৃষি উৎপাদনের ক্ষেত্রে এটা বিরাট ভূমিকা রাখবে বলে আমি আশা করি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে জাহাঙ্গীর আলম শাহর কৃষির আতুর ঘরটি বিশ্বজুড়ে আরও বিস্তৃতি লাভ করবে, এমনটি প্রত্যাশা নওগাঁবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো আরেকটি বিরতির, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ।
এক বছরেরও কম সময়ের মধ্যে ইউরোজোনের অর্থনীতিতে আবারও মন্দাভাব দেখা দিয়েছে। ধীর টিকাদান কার্যক্রম এবং পুনরায় লকডাউনের জেরে চলতি বছরের প্রথম প্রান্তিক জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই অঞ্চলের অর্থনীতি আগের বছরের একই সময়ের তুলনায় আবারও সংকুচিত হয়েছে। বছরের প্রথম 3 মাসে যুক্তরাষ্ট্রের অর্থনীতি 6.4% বেড়েছে। চীনের অর্থনীতি বৃদ্ধি পেয়েছে রেকর্ড 18.3%। সেখানে সংকোচনের মুখোমুখি হয়েছে ইউরোজোনের অর্থনীতি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কিরগিজস্তান তাজিকিস্তান সীমান্তে পানির বিরোধের জের ধরে বছরের পর বছর ধরে চলা সহিংসতা ফের শুরু হয়েছে। এই সহিংসতায় কমপক্ষে 31 জনের প্রাণ গেছে, আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। শুক্রবার এমন খবর জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। জানায় বুধবার একটি জলাশয়ে নজরদারি ক্যামেরা বসানো নিয়ে দুই পক্ষ পরস্পরের প্রতি পাথর ছুঁড়ে মারতে শুরু করলে বাঁধে সংঘর্ষ। পরে উভয় পক্ষ অস্ত্রবিরতি এবং সেনা সরিয়ে নিতে রাজি হলেও গোলাগুলির ঘটনা ঘটেছে। কিরগিজের পক্ষ থেকে হতাহতের সংখ্যা জানা গেলেও তাজিকের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে সহিংসতার জেরে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে 10,000 মানুষকে। অবশেষে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে বাস্তবায়নে প্রায় 100 জনের মতো সৈন্য ও সামরিক সরঞ্জাম উড়োজাহাজে করে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে। আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে এই প্রত্যাহার প্রক্রিয়া জানিয়েছে পেন্টাগন। এর মাঝে শুক্রবার দেশটির পূর্বাঞ্চলে লোগার প্রদেশের রাজধানী পুল-ই আলমের একটি গেস্ট হাউসে হামলায় স্কুল শিক্ষার্থী সহ কমপক্ষে 30 জন নিহত ও 90 জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। তবে এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। নিউজ 24 দুপুর 12টার সংবাদ এখন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।